তোর বাবা ঠিকই বলেছেন, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার ভবিষ্যতে দূর দূরান্ত অব্দি কোনো আলো নেই। আদেও কোনোদিন আমি লেখক হতে পারবো কিনা জানি না। সারা জীবন তোর ঘাড়ের ওপর বোঝা হয়ে আমি হয়তো থাকতে পারবো না, আর সেটাই হয়তো আমায় থাকতে হবে। এই রকম একটা জীবন তুই ডিজার্ভ করিস না রে। এত বছরে তোকে কোনোদিন কিছু দিতে পারিনি আমি। বাবা এই বাড়িটাই শুধু রেখে গিয়েছিল। এই বাড়িটা এখন থেকে তোর। যত্নে আগলে রাখিস বাড়িটা। সুন্দর একটা জীবন হোক তোর। ভালো থাকবি তুই, দেখিস খুব ভালো থাকবি। যখন নিদারুণ বুকের ব্যথা বাম দিকটায় চাকিয়ে বসে। আজ আপনারা শুনতে চলেছেন দিশানী মজুমদারের কলমে রূপকথা। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানে মন ভালো করার গল্প। ঘুমটা ভাঙতেই রোজকার অভ্যেস মতো ফোনটা বিছানার পাশের টেবিল থেকে নিতে গিয়ে কাপটা চোখে পড়ল অনন্যার। এক কাপ কফি রাখা রয়েছে টেবিলের উপর। তখনও কাপটা থেকে ধোঁয়া উঠছে। এটা অনন্যার একটা বদ অভ্যেস। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই তার সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ কফি চায়। অর্পণের আবার কফি খুব একটা পছন্দ না। সে বলে, আরে ধুর, বাঙালি যদি চা না খায় তবে আর সে বাঙালি থাকে না। এদিক থেকে অনন্যা আবার পুরো উল্টো। চা সে একদমই পছন্দ করে না। প্রত্যেক দিন অন্তত এক কাপ কফি না হলে তার চলে না। তার এই খামখেয়ালি অভ্যেসগুলো হাসি মুখেই মেনে নেয় অর্পণ। প্রতিদিন সকালে অর্পণ নিজে ঘুম থেকে উঠে নিজের এক কাপ চা আর অনন্যার এক কাপ কফি করে তারপর অনন্যাকে ঘুম থেকে ডেকে দেয়। মাত্র 6 মাস হয়েছে অর্পণ আর অনন্যার বিয়ে হয়েছে। বিয়ের প্রথম দিন থেকে একটা দিনও এই নিয়মের নড়চড় হয়নি। অর্পণ, এই অর্পণ, কোথায় গেলি? তুই আসবি নাকি আমি উঠে যাব? তুই শুরু কর, আমি আসছি। রান্নাঘর থেকে উত্তর আসে অর্পণের। কাপটা তুলতেই চোখে পড়ে একটা কাগজ রয়েছে কাপের নিচে। কাগজটা হাতে তুলে নেয় অনন্যা। কাগজের উপর লাল রঙের কালিতে লেখা শুভ জন্মদিন। লেখাটা পড়ে একটা হাসি খেলে যায় অনন্যার মুখে। কাগজটা টেবিলের উপর রেখে কফির কাপে ফু দিতে থাকে অনন্যা। অনন্যা একটা কর্পোরেট অফিসে চাকরি করে। অর্পণ তথাকথিত বেকার এখনো। অনন্যা অফিসে বেরিয়ে যাওয়ার পরই ল্যাপটপে মুখ গুঁজে বসে পড়ে অর্পণ। সারাদিন খটখট করে টাইপ করে চলে কিবোর্ডে। অর্পণের স্বপ্ন একদিন একজন বিখ্যাত লেখক হবে। এক নামের সবাই চিনবে ওকে। ওর বাবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিল। বাবার থেকে বিভিন্ন গল্প শুনতে শুনতে আর বই পড়তে পড়তেই কবেই যে এই স্বপ্নটা মনের মধ্যে বেড়ে উঠেছে তা বলতে পারে না অর্পণ। বাবা চলে গেছে বহু বছর আগে, কিন্তু স্বপ্নটা গেঁথে দিয়ে গেছে ওর মনের মধ্যে। সাথে এসে জুটেছে অনন্যার জেদ। পরিস্থিতির চাপে পড়ে তবেই এই স্বপ্ন ছেড়ে বেঁচে থাকার জন্য চাকরি খুঁজতে বেরিয়েছিল অর্পণ। বাধা হয়ে দাঁড়িয়েছিল এই অনন্যা। সেই কলেজ লাইফ থেকেই তার সব দায়িত্ব বহন করে চলেছে মেয়েটা। এভাবেই কেটে গেছে বেশ কয়েকটা বছর। এই কয়েক বছরে বেশ কয়েকটা গল্প একটা পত্রিকায় ছাপা হয়েছে বটে, তবে সেরকম নামডাক এখনো হয়নি। আর বলাই বাহুল্য, আয়ও প্রায় নেই বললেই চলে। টানা 5 বছর প্রেম করার পর এক প্রকার জোর করেই বিয়ে করেছে অনন্যা। অর্পণ চায়নি সংসারের এবং তার পুরো দায়িত্ব অনন্যার একার উপর চাপিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছিল অনন্যার জেদের কাছে। অনন্যা অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে অর্পণ একটা আলাদা জগৎ তৈরি করে নেয় নিজের জন্য। দম দেওয়া 9টা-6টা কলের পুতুলের জগতের থেকে তার জগৎ একদম আলাদা। কল্পনার জগৎ, শব্দের পর শব্দ বসিয়ে অনুভূতি ব্যক্ত করার খেলা।
সেই সময় অর্পণ একদম অন্য মানুষ। লেখার সময় ঘরে কারোর উপস্থিতি একদম পছন্দ করে না, এমনকি কখনো কখনো অনন্যার উপরও রেগে চিৎকার চেঁচামেচিও করে ফেলে। যদিও অনন্যা কোনোদিনই রাগ করেনি সেই জন্য। মেয়েটা বড্ড ভালোবাসে ওকে, সেটা বোঝে অর্পণ। সেই জন্যেই ওর এই অনিশ্চিত জীবনের সঙ্গে ওকে জড়িয়ে নিতে চায়নি। এই জন্যেই অনন্যা ওর প্রেমে পড়েছিল। মানুষটার মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা আছে। সেই জন্যই সচ্ছল পরিবারের মেয়ে হয়েও সব ছেড়ে এই ছেলেটার হাত ধরে নিশ্চিন্তে বেরিয়ে এসেছিল সেদিন। সমাজের নিয়মের বেড়া টপকে কাঁধে তুলে নিয়েছিল সংসারের দায়িত্ব, আর পাশে থেকেছিল এক স্বপ্নে। অর্পণের সব লেখার প্রথম শ্রোতা অনন্যা। ছুটির দিনে শান্ত দুপুরে অর্পণের কাঁধে বা কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে, আর অর্পণ লেখাগুলো পড়ে শোনায় ওকে। লেখাগুলো চোখ বন্ধ করে শোনে অনন্যা। তারপর শ্রোতা হিসেবে কি ভালো লাগলো কি খারাপ লাগলো তা বলে অর্পণকে। তারপর দুজন মিলে আলোচনা করে লেখাটা নিয়ে। অনন্যা নিজেও বই পড়তে খুবই ভালোবাসে। নতুন কোনো বই পড়লে সেটা নিয়ে বেশ কয়েকদিন নানা রকম আলোচনাও চলে দুজনের মধ্যে। এভাবেই কাটে ওদের ছুটির দিনগুলো। একটা বেকার ছেলেকে বিয়ে করার জন্যে অনেকে অনেক কথা বলে আড়ালে, তা ভালোই বোঝে অনন্যা। এমনকি অনন্যার নিজের বাবা মা পর্যন্ত মেনে নেয়নি ব্যাপারটা। তাই বাবা মায়ের সাথেও আর যোগাযোগ নেই, কিন্তু ওর তাতে কিছু যায় আসেনি কোনোদিনই। অনন্যা জানে অর্পণ ওকে যতটা ভালোবাসে সেরকম ভালোবাসা কোনো বড়লোক বাবার ছেলের কাছে কোনোদিনও পেত না সে। তুই আসবি নাকি আমি উঠে যাব? চিৎকার করে জিজ্ঞেস করে অনন্যা। এই তো এসে গেছি। চায়ের কাপ হাতে নিয়ে দরজা দিয়ে ঘরে ঢোকে অর্পণ। হ্যাপি বার্থডে মাই ডিয়ারেস্ট ওয়াইফ। আজকে স্পেশাল কফি বানিয়েছি আপনার জন্যে। কেমন হয়েছে? খেয়ে বলো। কথাটা বলতে বলতে অনন্যার সামনে এসে বসে অর্পণ। একটা হালকা হাসি খেলে যায় অনন্যার ঠোঁটে। দারুণ তো। এতক্ষণ রান্না করে কি করছিলি? আজকে স্পেশাল ব্রেকফাস্টটা রেডি করে এলাম। আজকে সব আপনার পছন্দ মতো রান্না, বুঝলেন ম্যাডাম? আর সব আমি নিজে হাতে রান্না করব। আজকে আমি আপনার শেফ। সে না হয় হবে, কিন্তু কিছুক্ষণ তো বসে কথা বল, তারপর না হয় যা কাজ করার করিস। না না, এখন সময় নেই। তুই কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নে, একেবারে ব্রেকফাস্ট খেয়ে তারপর গল্প করব। অলরাইট? চায়ের কাপটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় অর্পণ। কফি খেতে খেতে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা খোলে অনন্যা। বেশ কয়েকটা নোটিফিকেশন ঢুকেছে। বন্ধু বান্ধবরা ট্যাগ করে উইশ করেছে। এখন আর পোস্টগুলো খুলতে ইচ্ছে করছে না। খুললেই পরপর রিপ্লাই দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কফিতে শেষ চুমুকটা দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ঘর থেকে বেরিয়ে সোজা বাথরুমের দিকে হাঁটা দেয়। বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং পেরিয়ে বাথরুম। ফ্রেশ হয়ে বেরোতেই চমকে ওঠে অনন্যা। ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখা আছে তার পছন্দের লুচি, আলুর দম আর এক বাটি পায়েস। চুপচাপ চেয়ারের উপর এসে বসে পড়ে। সব এখনো গরম। সবে একটা লুচি ছিঁড়তে যাবে, এরকম সময় হঠাৎ কিছু গোলাপের পাপড়ি ঝরে পড়ে ওর মাথার উপর। পিছনে ফিরে তাকাই অনন্যা। হাসি মুখে দাঁড়িয়ে আছে অর্পণ। চেয়ার থেকে উঠে অনন্যা জড়িয়ে ধরে অর্পণকে। অনন্যার মাথায় একটা চুমু খায় অর্পণ। আমি জানি তোর ওপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি, মাঝে মাঝে তোর ওপর অনেক চিৎকারও করে ফেলি, তাই না? কিন্তু বিশ্বাস কর, তোকে ভীষণ ভালোবাসি। আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, তাই তো তোর ওপর কখনো রাগ করি না। তুই চাইলেই তোর লাইফে অনেক ভালো হতে পারতো রে। তোর বাবা কত ভালো ভালো ছেলের সম্বন্ধ এনেছিল জানিস তোর জন্যে। অনেক খুশিতে থাকতিস রে তুই। এই শোন, টাকা থাকলেই না ভালো থাকা যায় না রে। ভালো থাকাটা নির্ভর করে আমি কার সাথে ভালো থাকবো বা কি আমাকে ভালো রাখবে তার ওপর, বুঝলি? তার জন্য টাকার দরকার হয় না। কিন্তু
তোর তো ভীষণ কষ্ট হয় রে এখানে। আমি তো কিছুই করতে পারি না তোর জন্যে। বলেছিলাম এইসব লেখালেখি ছেড়ে একটা চাকরি খুঁজি, কিছুটা হেল্প হতো তোর। অর্পণ, তুই লেখা ছেড়ে দিলে আমি কিন্তু তোকে ছেড়ে চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ বাবা হ্যাঁ, ছাড়বো না আমি লেখা, হয়েছে? অনন্যা জড়িয়ে ধরে অর্পণকে, মুখটা গুঁজে দেয় বুকের মধ্যে। আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে অর্পণ। জানিস, আমি চাই তুই অনেক বড় হ, অনেক বড় একজন লেখক হ। সবাই যেন এক নামে তোকে চেনে। যারা আজ এত কথা বলে তাদের সবার মুখ বন্ধ করে দিতে হবে তোকে। অর্পণ, আর কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য তোকে এটা করতেই হবে। অর্পণ, বল না, পারবি তো তুই? পারবো অনু, পারবো। তোর জন্য আমাকে পারতেই হবে। অনন্যার মাথায় হাত বোলাতে বোলাতে বলে অর্পণ। তারপর ওকে চেয়ারের উপর বসিয়ে পায়েসের বাটিটা হাতে তুলে নিয়ে এক চামচ পায়েস ওর মুখে তুলে দেয়। দু ফোঁটা জল গড়িয়ে পড়ে অনন্যার চোখ থেকে। নিজের হাতেই সেটা মুছিয়ে দেয় অর্পণ। বিছানায় বসে সবার উইশের রিপ্লাই দিচ্ছে অনন্যা। সকাল থেকে অন্তত 50টা কল এসেছে, আর ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে প্রচুর মেসেজ। পুরনো স্কুল কলেজের বন্ধুরা, পরিবারের লোকজন, অফিসের কালিগরা সবাই উইশ করেছে। কেউ ফোন করেছে তো কেউ মেসেজ। তাদের সবার সাথে ফোনালাপ সেরে নিচ্ছে এখন। আজ সেরকম কোনো কাজ নেই, অফিস ছুটি নিয়েছে আজকে। আর অর্পণ তাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। আজ সব রান্না নিজে হাতে করবে। রান্নাঘর থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের গন্ধ ভেসে আসছে। সব অনন্যার পছন্দের খাবার। সবার সাথে কথা শেষ হলে স্নান করতে যাওয়ার জন্য উঠল অনন্যা। এই অনু, তারা বাথরুমের দিকে যেতে গিয়ে অর্পণের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল অনন্যা। একটু ঘরে আয়, কথা আছে। বলেই ওদের বেডরুমে ঢুকে গেল অর্পণ। অনন্যাও ওর পিছনে পিছনে গেল। এই নে, এটা তোর জন্য এনেছি। ওর হাতে একটা গিফট র্যাপারে মোড়া প্যাকেট তুলে দেয় অর্পণ। অপেক্ষা না করে অনন্যা খুলে ফেলে সেটা। একটা লাল রঙের শাড়ি রয়েছে তাতে। স্নান করে উঠে এটা পরিস। আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যায় অর্পণ। স্নান সেরে বেরিয়ে অর্পণের দেওয়ার শাড়িটা পরে অনন্যা। অনেক দিন পর সুন্দর করে সাজতে ইচ্ছে করছে অনন্যার। অফিসের চাপে কতদিন নিজের দিকে তাকানোই হয়নি। সকালে উঠেই কোনো রকম রেডি হয়ে অফিসে দৌড়ায়। ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। ছুটির দিনগুলোতেও খুব একটা বেরোতে ইচ্ছে করে না। বহু দিন হলো সাজগোজ করাই হয়নি। লাল রঙ ওর খুব পছন্দ। লাল ব্লাউজ, লাল কানের দুল, লাল চুড়ি, লাল টিপ সবই নিয়ে এসেছে সাথে করে অর্পণ। অনন্যা সেগুলো সব পরে ফেলে। হালকা করে আইলাইনার পরে চোখে, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। চুলটা খোলাই রেখে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে অনন্যা। চল, খাবার রেডি। বলতে বলতে দরজা খুলে ঢোকে অর্পণ। অর্পণের দিকে ঘুরে তাকায় অনন্যা। সদ্য স্নান করে এসেছে, তাই চুল এখনো ভেজা। আর সেই ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে কোমর আর ঘাড় বেয়ে। থমকে দাঁড়িয়ে যায় অর্পণ। উঠে দাঁড়িয়ে এক পা করে অর্পণের দিকে এগিয়ে যায় অনন্যা। অর্পণ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। চোখ আটকে গেছে অনন্যাকে দেখে। কি দেখছিস হা করে? আমার পেতনিটা কোথায় গেল সেটাই ভাবছি। আপাতত ভূতের সাথে ডেটে গেছে। আমার পেতনি আমাকে ছেড়ে অন্য কোনো ভূতের সাথে ডেটে গিয়ে দেখুক তো দেখি, কত সাহস। বলে অনন্যার হাত ধরে কাছে টেনে নেয়। অর্পণের হাত দুটো জড়িয়ে ধরে অনন্যার ভেজা কোমরটা। ভেজা চুলগুলো সরিয়ে মুখটা গুঁজে দেয় ঘাড়ের মধ্যে। হালকা একটু কেঁপে ওঠে অনন্যা। আরও কিছুটা কাছে টেনে আঁকড়ে ধরে অর্পণকে। দুটো শরীরের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না, যেন আদিম কোনো টানেই মিশে একাকার হয়ে গেছে দুটো শরীর। মুখটা ঘাড় থেকে সরিয়ে অনন্যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অর্পণ। সময়ের হিসাব গুলিয়ে ফেলে ওরা। ভুলে যায় জাগতিক সব অস্তিত্ব। খুব মৃদু অথচ মিষ্টি এক হাওয়া কোথা থেকে যেন বয়ে এসে ওদের ঘিরে পাক খেতে থাকে। বেশ কিছু সময় পর ঠোঁট দুটো আলগা হয়ে আসে। দুটো চোখ তাকিয়ে আছে
একে অপরের দিকে অপলকভাবে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকার পর আলতো করে ঠোঁট ছোঁয়ায় কপালে। অনন্যা আরো একটু বেশি আঁকড়ে ধরে অর্পণকে। খাওয়া দাওয়া সেরে বিকেলে ঘুরতে বেরিয়েছে দুজনে। অনন্যার প্রিয় জায়গা গঙ্গার পাড়। গঙ্গার সিঁড়িতে বসে জলে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখতে খুব পছন্দ করে অনন্যা। তাই অর্পণ সোজা চলে এসেছে বাগবাজার ঘাট। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল দুজনে। সবে বিকেল 4টে বাজে। ঘাটটা মোটামুটি ফাঁকা। আশেপাশে কয়েকটা কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বসে গল্প করছে, আর নদীর জলে কয়েকটা বাচ্চা ছেলে স্নান করছে। সূর্যের হলুদ আলো ছড়িয়ে রয়েছে জলে, যেন কেউ এক মুঠো সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে তাতে। আকাশ লাল হয়ে এসেছে। সাদা সাদা মেঘের মাঝখান থেকে উঁকি মারছে শক্তি হারিয়ে ফেলা লাল সূর্যটা। সেই লাল শাড়িটাই পরে বেরিয়েছে অনন্যা, আর অর্পণ পরেছে একটা কালো পাঞ্জাবি। পাশাপাশি বসে রয়েছে দুজন। অনন্যার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বসে রয়েছে অর্পণ। অনন্যা ধীরে ধীরে মাথা রাখে অর্পণের কাঁধে। ওরা বসেছে একদম নিচে সিঁড়িতে। নদীর জল পা ভিজিয়ে দিচ্ছে। একটা শান্ত শীতল বাতাস বারে বারে এসে ওদের ঘিরে পাক খেয়ে আবার ফিরে যাচ্ছে। মৃদু স্নিগ্ধ রোদ এসে পড়েছে ওদের চোখে মুখে। অনন্যার খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। কিছুটা চুল এলিয়ে আছে অর্পণের কাঁধে, আর কিছুটা চুল এসে অর্পণের চোখে মুখে হাত বুলিয়ে আবার ফিরে যাচ্ছে। চুপ করেই বসে আছে দুজন। এখানে এসে থেকে কেউ কোনো কথা বলেনি। সাধারণত ওরা গঙ্গার ঘাটে এলে সেটাই করে থাকে। চুপ করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে মিশে যায় নদীর সাথে ধীরে ধীরে। নদীর জলটা রং হারিয়ে ফেলে কালো হয়ে আসে। তারপর আবার চাঁদ এসে নতুনভাবে সাজিয়ে তোলে। প্রকৃতির এই খেলা দেখতে ভীষণ ভালোবাসে ওরা দুজনে। সন্ধে হয়ে গেছে। দূরের কোনো মন্দির থেকে ঢং ঢং ঘন্টার শব্দ আসছে। সাথে হাওয়ায় ভেসে আসছে ধূপ ধুনো আর পুরা মোমবাতির গন্ধ মেশানো একটা গন্ধ। নদীর উপরে বেশ দূরে একটা হলুদ আলোর বিন্দু দেখা যাচ্ছে। কিছু নৌকা ভাসছে হয়তো। সামনে দিয়ে বেশ কয়েকটা প্রদীপ ভেসে যাচ্ছে জলের উপর দিয়ে। সেই মন্দির থেকেই হয়তো ভেসে আসছে প্রদীপগুলো। আকাশের তারাগুলোর অস্থির প্রতিচ্ছবি পড়ছে জলে। অন্ধকার জলে চাঁদের আলো খেলা করছে। চকচক করছে জলের প্রতিটা বিন্দু, যেন কেউ এক থালা কালো রং মেশানো জলের মধ্যে সাদা অব্র ছিটিয়ে দিয়েছে। কিছুটা জ্যোৎস্নার আলো এসে পড়েছে অনন্যার মুখেও। অদ্ভুত মায়াময় লাগছে ওকে। অর্পণ বড় ভালোবাসে মেয়েটিকে। ও জানে শত বিপদেও অনন্যা ওকে ছেড়ে কিছুতেই যাবে না। সারা পৃথিবীতে এই একজনই আছে যে ওর স্বপ্ন বুঝেছে। শুধু ওর সাথে থাকার জন্য নিজের ঘর বাড়ি, বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছে। অর্পণের বাবা মারা গেছেন তখন ক্লাস 10-এ পড়ে সে। মা কোনো রকমের সংসার টেনেছে। অর্পণ টুকটাক টিউশনে পড়িয়েছে নিজের খরচ জোগাড় করার জন্য। কলেজে ফার্স্ট ইয়ারে মাও মারা যায়। তখন তো জীবন চালানোর জন্য পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজতে বেরিয়েছিল। তখন এই অনন্যায় জোর করে কলেজ ছাড়তে দেয়নি ওকে। নিজের হাত খরচ বাঁচিয়ে ওকে দিত। কত লড়াই করেছে মেয়েটা ওর জন্য। সব হারিয়েও সব থেকে সেরা জিনিসটা খুঁজে পেয়েছে অর্পণ। ওর কাঁধে মাথা রেখে কতই নিশ্চিন্তে চোখ বুজে বসে রয়েছে মেয়েটা। কত প্রশান্তি ওর মুখে। এই মুখটা দেখলে রোজ নতুন করে ভালোবাসা জেগে ওঠে অর্পণের। ঘাটটার ফাঁকা নেই। একে একে প্রচুর লোক এসে ভরিয়ে তুলেছে পুরো ঘাটটা। বেশ একটা গমগমে হই হল্লা চলছে চারিদিকে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সেরকম একটা গায়ে লাগছে না বৃষ্টিটা যদিও, তবে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সন্ধ্যা বলে অতটা বোঝা যাচ্ছে না। উঠে পড়ে দুজনে।
সামনের একটা ছোট দোকান থেকে চা খেয়ে বেরিয়ে পড়ে। উত্তর কলকাতার রংচটা আধো আলো আধো অন্ধকার ঘিঞ্জি বাড়িগুলোর মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা সরু সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে একে অপরের হাত ধরে। একটানা ঝিরঝিরে বৃষ্টির জল সারা গায়ে শিশির বিন্দুর মতো জমে রয়েছে। রাত 9:30 নাগাদ উত্তর কলকাতার অলি গলি ঘুরে ডিনারের জন্য যখন একটা রেস্টুরেন্টে ঢুকি দুজনে, তখন ঘড়ির কাঁটায় 10টা পেরিয়ে আরও 15 মিনিট এগিয়ে গেছে। ছোট একটা রেস্টুরেন্ট, মাঝারি মাপের 5টা টেবিল, আর প্রত্যেক টেবিলে 4টে করে চেয়ার রয়েছে। ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ে দুজনে। খাবারের দিক থেকেও দুজনের পছন্দ দুরকম। অনন্যার পছন্দ চাইনিজ আর অর্পণের বাঙালি খাবার। না, বাগে কাপেলদের মতো এ নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়নি কখনো। ঠিক ব্যালেন্স করে নেয় দুজনে। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই আর স্যালাড অর্ডার দেয় অর্পণ। কি ব্যাপার অর্পণ বাবু, আজ হঠাৎ চাইনিজ? তোর তো আবার মাছ ভাত ছাড়া চলেই না। অর্ডার নিয়ে চলে যাবার পর বলল অনন্যা। জবাবে কিছু না বলে হালকা হাসলো অর্পণ। এই হাসির মানে অনন্যা জানে। আচ্ছা অনু, আমি যখন থাকবো না তখন কি করবি তুই? থাকতে পারবি আমায় ছাড়া? আবার শুরু করলি তো তুই? উফ, বল না, থাকতে পারবি আমায় ছেড়ে? তুই জানিস তো আমার এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, তাহলে কেন কথা বাড়াচ্ছিস? বেশ একটু রেগেই কথাটা বলে অনন্যা। আচ্ছা বাবা, আর বলবো না। শুধু এখন না, আর কখনো এরকম বলবি না। আচ্ছা বেশ, বলবো না। মনে থাকে জানো। কথা বলতে বলতেই খাবার চলে আসে। খাবার শেষ করে যখন রেস্টুরেন্ট থেকে বেরোই তখন প্রায় রাত 12টা বাজে। এই চল না, একটু হেঁটে হেঁটে বাড়ি ফিরি। আবদারে সুরে বলে ওঠে অনন্যা। তোর এই অদ্ভুত আইডিয়াগুলো আর বন্ধ হবে না কোনোদিন, বল? এমনিতেই দেখছিস তখন থেকে বৃষ্টি পড়ছে। না, কোনোদিনও যাবে না। এক অদ্ভুত আদুরে গলায় বলল অনন্যা। কাল যে তোর অফিস আছে, সকালে উঠতে হবে, তা মনে আছে তো তোর? হ্যাঁ তো মনে আছে। একদিন একটু লেট করে অফিসে গেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না রে। বেশ, সকালে ঘুম থেকে উঠতে না পারলে যেন আমাকে দোষ দেওয়া না হয়, ঠিক আছে? না, হবে না। চল তো এবার হাঁটতে থাকি। অর্পণের হাতটা ধরে রাস্তায় নেমে পড়ে অনন্যা। দুজন দুজনের হাত ধরে আবার উত্তর কলকাতার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ওদের দুদিকে 2তলা 3তলা বাড়ি। বাড়িগুলোর দশা খুব জীর্ণ। কোনো বাড়ির দেওয়াল রংচটা, তো কোনো বাড়ির ইট বেরিয়ে পড়েছে, আবার কোনো বাড়ির গা দিয়ে গাছের শিকড় বেরিয়ে এসেছে। বাড়িগুলোর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই হাঁটছে ওরা। ওদের বাড়ি শ্যামবাজার থেকে খুব বেশি দূরে নয়, হেঁটেই 1 ঘন্টা মতো লাগবে। কিছু দূর এভাবে হাঁটতে হাঁটতেই হঠাৎ 2-4 বার মেঘের গর্জন শোনা গেল। বেড়ে উঠল বৃষ্টির বেগ। ওরা দুজন দৌড়ে গিয়ে একটা বন্ধ দোকানের শেডির নিচে আশ্রয় নিল। রাত 1টা বেজে গেছে। রাস্তা একদমই শুনশান ছিল প্রায়। তার মধ্যে এই বৃষ্টি এসে একদম জনমানব শূন্য করে দিল রাস্তাটাকে। চারিদিকে একটানা বৃষ্টির আওয়াজ, আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি, আর সাথে পাঁচ পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যে কটা বাড়ির জানলা দিয়ে আলো আসছিল তাও নিভে যাচ্ছে একটা একটা করে। ওরা দুজন কোনো রকমে একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে নিজেদের বৃষ্টির ছাট থেকে আড়াল করছে। বৃষ্টির বেগ বেড়েই চলেছে ক্রমাগত। এখন রীতিমতো মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফের, শুনলি না? এখন হলো তো? দূর বাবা, হোক না একটু দেরি। একটু দাঁড়ালে কিছুক্ষণ পর ঠিক কমে যাবে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অর্পণ হঠাৎ বলে ওঠে, অনু, ভিজবি? অনন্যা মুখে কোনো উত্তর দেয় না। সদ্য প্রেমে পড়া কিশোর কিশোরীর মতো চোখে একরাশ উচ্ছ্বাস নিয়ে দুজন সদ্য বিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরের হাত ধরে নেমে পড়ে রাস্তায় বৃষ্টির মধ্যে। শেডের নিচে একটা কুকুর ঘুমিয়েছিল। একবার ওদের দিকে দেখে আবার ঘুমিয়ে পড়ল কুকুরটা। এক টানে অনন্যাকে কাছে টেনে নেয় অর্পণ।
ওর হাত দুটো জড়িয়ে ধরলো অনন্যার বৃষ্টিতে ভেজা কোমরটা। অনন্যার হাত দুটো স্পর্শ করলো অর্পণের কাঁধ। গুনগুন করে একটা পরিচিত গানের সুর ধরল অনন্যা। हमको मिली है आज ये घड़िया नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। ফোনের রিংটোনটা কানে যেতেই ঘুম ভেঙে যায় অনন্যা। উঠে বসে পড়ে বিছানা ছেড়ে। স্ক্রিনে দীপ্তির নাম ভেসে রয়েছে। ফোনটা রিসিভ করে অনন্যা। ঘুম জড়ানো গলায় বলে, হ্যালো। এক উচ্ছ্বাসমুখা গলা ভেসে আসে ফোনের ওপার থেকে। থ্যাংক ইউ। একই রকম ঘুম জড়ানো গলায় উত্তর দেয় অনন্যা। আচ্ছা দেবো দেবো। এই না না, আজ না, আজ অফিসে অনেক কাজ, একদম ছুটি নেওয়া যাবে না। তুই একটা কাজ কর, রবিবার তো ছুটি, সেদিন একটা প্ল্যান কর। টাটা। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দেয় অনন্যা। দীপ্তি অনন্যার বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে ওরা বন্ধু। আজ সত্যিই অনন্যার জন্মদিন। ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে অনন্যা। স্বপ্ন? হ্যাঁ, এতক্ষণ স্বপ্নই দেখছিল। এই স্বপ্নটাকেই একদিন বাস্তবে পরিণত করতে চেয়েছিল। মনে পড়ে যায় পুরনো কথাগুলো। তখন অনন্যা সবে মাস কয়েক হয়েছে কলেজে ঢুকেছে, সায়েন্স ডিপার্টমেন্ট। একদিন ক্লাস শেষে বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে গল্প করছিল। সেখানেই একটা ছেলে বসেছিল এক কোনায়, একটা সবুজ রঙের পাঞ্জাবি পরা, উস্কো খুস্কো চুল, হাতে কাগজ, মুখে পেন। এক দৃষ্টিতে কাগজের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মুখ থেকে পেন নামিয়ে কিছু লিখছে, আবার কাটছে। বেশ অনেকক্ষণ ধরে ছেলেটাকে লক্ষ্য করছিল অনন্যা। এভাবেই দিনের পর দিন নানাভাবে দেখা হয়ে যেত দুজনের। যদিও এটাকে দেখা হওয়া বলে কিনা জানা নেই অনন্যার। প্রত্যেক দিন দেখতে দেখতে অজান্তেই এই খামখেয়ালি ছেলেটার প্রতি একটা টান জন্মে গেছিল। ক্যান্টিনে ঢুকেই খুঁজতো ছেলেটাকে। কোনোদিন দেখতে না পেলে মনটা খারাপ হয়ে যেত ওর। এভাবেই কেটে গেল আরও বেশ কিছু মাস। ছেলেটা কোনোদিন খেয়ালই করতো না অনন্যাকে। সে নিজের কল্পনাতেই ডুবে থাকতো সারাক্ষণ। বেশ কিছুক্ষণ বসে থাকতো, বসে বসে খাতায় লিখতো আর কাপের পর কাপ চা খেয়ে যেত। এরকমই একদিন হঠাৎ অনন্যা নিজে থেকে কথা বলার জন্য এগিয়ে যায় ছেলেটির দিকে। রোজকার মতো সেদিনও এক কোনায় বসেছিল খাতা পেন নিয়ে। অনন্যা গিয়ে ওর পাশে বসে পড়ে। রোজ এত কি লিখিস রে, দেখতে পারি? কে? চমকে ঘুরে তাকালো ছেলেটা। হাই, আমি অনন্যা, সায়েন্স ডিপার্টমেন্ট। তুই? আমার নাম অর্পণ, বাংলা ডিপার্টমেন্ট। হেসে জবাব দিল অর্পণ। রোজই দেখি তুই খাতায় বসে কিসব লিখিস আর কাপের পর কাপ চা খাস। তা রোজ এত কি লিখিস? গল্প। গল্প? কিসের গল্প রে? নানা রকম গল্প, যা মাথায় আসে তাই লিখি। বাহ, আমি তো গল্প পড়তে খুব ভালোবাসি। আমাকে পড়তে দিবি তোর গল্প? বেশ, এখন যেটা লিখছি ওটা শেষ হলে দেব, পড়ে বলিস কেমন লাগলো। ফ্রেন্ডস? বলে অর্পণের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিল অনন্যা। অর্পণও পাল্টা হেসে হাতটা ধরেছিল সেদিন। সেদিন থেকেই শুরু হয়েছিল ওদের পথ চলা। অনন্যা সারাদিন অর্পণের সাথেই সময় কাটাতো। অর্পণের লেখা পড়তো, শুনতো। এভাবেই কবে যে অর্পণের প্রেমে পড়ে গিয়েছিল অনন্যা তা বুঝতে পারেনি।
সঠিকভাবে বলতে গেলে অর্পণের লেখার প্রেমে পড়ে গিয়েছিল অনন্যা। ছোটবেলা থেকেই খুব চুপচাপ ছেলে অর্পণ, কোনো দিনই খুব একটা বেশি বন্ধু বান্ধব ছিল না। অনন্যার দুরন্তপনা দেখতে দেখতে অর্পণও মনে মনে অনন্যাকে ভালোবেসে ফেলেছিল। তাই অনন্যা যেদিন ওকে নিজের মনের কথা জানিয়েছিল সেদিন আর না করেনি অর্পণ। সেই থেকেই ওরা দুজন একসাথে। ফার্স্ট ইয়ারে থাকতেই অর্পণের মা মারা যায়। তখন অর্পণ চেয়েছিল কলেজ, লেখালেখি সব ছেড়ে দিতে। কটা টিউশনের টাকায় জীবন চালানো এক কথায় অসম্ভব হয়ে পড়েছিল অর্পণের জন্য। সেদিন অনন্যায় জোর করে কিছু ছাড়তে দেয়নি অর্পণকে। নিজের হাত খরচের পুরো টাকাটায় তুলে দিয়েছিল অর্পণের হাতে। এভাবেই কেটে গেছিল 4টে বছর। দুজনে একসাথে কলেজ পাশ করে অনন্যা নানা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে শুরু করেছিল। তার অর্পণ ঘুরছিল নিজের অনুভূতিগুলো বেচার জন্য। লেখাগুলো বিভিন্ন প্রকাশকের কাছে নিয়ে যেত। তারা দিনের পর দিন ফিরিয়ে দিত। কেউ কেউ আবার দু একটা গল্প ছেপেছে, তবে বেশিরভাগই ফিরিয়ে দেয়। এভাবেই চলছিল। অনন্যা স্বপ্ন দেখছিল একটা চাকরি পেলে নতুন সংসার গড়বে অর্পণের সাথে। অর্পণও একদিন লেখক হয়ে যাবে। কিন্তু ভালো সময় বড্ড তাড়াতাড়ি চলে যায়। সেই শেষ দিনটার কথা এখনো ভুলতে পারেনি অনন্যা। সেদিনে ছিল অনন্যার জন্মদিন। সেদিন অনন্যার বাবা সব জানতে পেরে অর্পণকে দেখে খুব অপমান করে। মুখের ওপর ব্ল্যাঙ্ক চেকে ছুঁড়ে মেরে অনন্যার জীবন থেকে চলে যেতে বলেছিল। ঠিক সেই দিনই এক প্রকাশকের থেকেও খুব বাজেভাবে অপমানিত হয়েছিল। স্বপ্ন আর ভালোবাসা একসাথে হারিয়ে যাবে মানতে পারেনি ছেলেটা। অনন্যাকে তার বাবার পছন্দের পাত্রের সাথে বিয়ে করতে বলে চলে এসেছিল। অনন্যাও সেদিন প্রচণ্ড ঝগড়া করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। যেভাবেই হোক ঠিক চলে যাবে, তবু সে অর্পণের সাথেই থাকবে। এক অদম্য জেদ নিয়ে অর্পণের বাড়ি এসে অর্পণকে এদিক ওদিক খুঁজেছিল সেদিন। বলতে চেয়েছিল, অর্পণ আমি চলে এসেছি তোর কাছে, কেউ আলাদা করতে পারবে না আমাদের। কিন্তু না বলাই থেকে গেল। ঘরে ঢুকে চোখ আটকে গেছিল সেদিন অনন্যা। অর্পণ ঝুলছে ফ্যান থেকে, হাত থেকে একটা কাগজ। নিজেকে ঠিক রাখতে পারেনি অনন্যা, চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। পাশের বাড়ির লোকজন এসে জ্ঞান ফিরিয়েছিল। ওরাই পুলিশ ডাকে, সব ব্যবস্থা করে। বেশ কিছুদিন পরে একটু স্বাভাবিক হবার পর অনন্যার মনে পড়েছিল অর্পণের হাতে ধরে থাকা কাগজটার কথা। অর্পণের বাড়ি গিয়ে এদিক ওদিক খুঁজতে ঘরের এক ধুলোমাখা কোণ থেকে খুঁজে পেয়েছিল কাগজটা। কাপা কাপা হাতে কাগজটা খুলে পড়তে শুরু করে। অনু, তুই যখন এটা পড়বি তখন হয়তো আমি আর তোর সঙ্গে থাকবো না, কিন্তু আমি তোর সাথেই আছি, সব সময় থাকবো। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তারপর মা একাই ছিল আমার পৃথিবী। সেও চলে গেল আমাকে একা রেখে। সব হারিয়ে ফেলেছিলাম জানিস, কিন্তু ঈশ্বর বোধহয় কারোর সবটা কেড়ে নেন না। কিছু কেড়ে নিলেও অন্য কিছু দেন। আমার সব কেড়ে নিয়েছিল, কিন্তু তোকে দিয়েছিল। তুই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার। তুই সেই সময় আমার পাশে এসেছিলি যখন আমার চারিদিক শূন্য। খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি তোর উপর। তোকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব নয় রে। কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোর এত সুন্দর জীবনটা জড়ানো উচিত হয়নি আমার। তোর বাবা ঠিকই বলেছেন, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার ভবিষ্যতে দূর দূরান্ত অবধি কোনো আলো নেই। আদেও কোনোদিন আমি লেখক হতে পারবো কি না জানি না। সারা জীবন তোর ঘাড়ের ওপর বোঝা হয়ে আমি হয়তো থাকতে পারবো না, আর সেটাই হয়তো আমায় থাকতে হবে। এই রকম একটা জীবন তুই ডিজার্ভ করিস না রে। এত বছরে তোকে কোনোদিন কিছু দিতে পারিনি আমি। বাবা এই বাড়িটাই শুধু রেখে গিয়েছিল। এই বাড়িটা এখন থেকে তোর। যত্নে আগলে রাখিস বাড়িটা। সুন্দর একটা জীবন হোক তোর। ভালো থাকবি তুই, দেখিস খুব ভালো থাকবি। সেদিন থেকে আর বাড়ি ফেরেনি অরণ্যা, থেকে গেছে অর্পণের বাড়িতেই। অরণ্যার বাবা অনেক চেষ্টা করেছিল ওকে ফিরিয়ে নিয়ে যাবার, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে মেয়ের জেদের কাছে। অরণ্যা আর কোনো সম্পর্ক রাখেনি ওদের সাথে। কেটে গেছে অনেকগুলো বছর।
প্রত্যেক বছর জন্মদিনেই এই এক স্বপ্ন দেখে। অনন্যার বিশ্বাস অর্পণ প্রত্যেক বছর স্বপ্নের মধ্যে দিয়ে আসে ওর কাছে। দিনটা কাটিয়ে যায় ঠিক সেভাবেই যেভাবে ওরা কাটাবে বলে প্ল্যান করত। স্পেশাল করে দিয়ে যায় ওর প্রত্যেকটা জন্মদিন। পুরনো কথা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে অনন্যা। অনেক দেরি হয়ে গেছে। চটপট উঠে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে অফিসের জন্য। সারাদিন অফিসে কাটানোর পর আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে এসেছে অনন্যা। সন্ধে নেমেছে অনেকক্ষণ আগেই। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ে। দূরে কয়েকটা ছেলে গিটার বাজিয়ে গান করছে। অনন্যা চুপচাপ বসে ওদের গান শুনছে। লাল শাড়িটাই পরে এসেছে আজকে, যে শাড়িটার স্বপ্নে দেখে, যে শাড়িটা প্রথম বছর জন্মদিনে অর্পণ দিয়েছিল, সেই লাল শাড়িটা। হঠাৎ ওর চোখের সামনে একটা হাত এগিয়ে আসে। হাতে ধরা রয়েছে একটা মাঝারি মাপের মাটির ভাঁড়। তাতে ভর্তি গাঢ় ঘি রঙের তরল টলমল করছে। হাতটা লক্ষ্য করে হাতের মালিকের দিকে তাকায় অনন্যা। স্বপ্নে যে কালো পাঞ্জাবি পরা অর্পণকে দেখে সে, ঠিক সেই পাঞ্জাবি পরা একটা ছেলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে ওর পাশে, চায়ের ভাঁড়টা ওর মুখের সামনে ধরে। অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটা হঠাৎ ওর পাশে বসে পড়তে ধ্যান ভাঙে অনন্যা। কে আপনি? আমার নাম অর্পণ, গিরিশ পার্কে থাকি। এখানে মাঝে মাঝেই চলে আসি, কারণ জায়গাটা আমার খুব প্রিয়। প্রত্যেক বছর দেখি ঠিক এই দিনে আপনি ঠিক এই জায়গায় এসে বসে থাকেন একা একা, আর অন্য দিনগুলোতে আপনাকে দেখি না। আজকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নিন। তার আগে এই নিন চাটা খান। দ্বিতীয়ত আমি চা খাই না, আর প্রথমত আপনি আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? আপনি তো দেখছি পৃথিবীর অষ্টম আশ্চর্য, চা খান না? আচ্ছা, আজ যখন এনেই ফেলেছি তখন একটু খেয়েই দেখুন না একবার। এতটাও খারাপ খেতে নয় কিন্তু। বলে অনন্যার হাতে চায়ের ভাঁড়টা ধরিয়ে দেয় ছেলেটা। আর আপনার আরেকটা প্রশ্নের উত্তর হলো, আপনার চোখে আমি একটা গল্প লুকিয়ে থাকতে দেখতে পাচ্ছি। আপনার সেই লুকিয়ে থাকা গল্পটা জানতে চাই। তারপর সেই গল্পটা বিলিয়ে দিতে চাই সারা পৃথিবীর মধ্যে। বলবেন আমাকে আপনার গল্পটা? সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন মানে? আপনি দেখছি বড্ড ঘোরালো কথা বোঝেন না। মানে আমি বলতে চেয়েছি, আপনার জীবনের গল্পটা আমি জানবো, তারপর লিখবো এবং বই হিসেবে ছাপাবো। আপনি লেখক? হ্যাঁ, আমি একজন লেখক। বলুন, এবার আমাকে আপনার গল্পটা বলবেন? বেশ, বলবো। ফ্রেন্ডস। কথাটা বলে হাসি মুখে হাতটা অনন্যার দিকে এগিয়ে দেয় ছেলেটি। তাহলে কেমন লাগলো আমাদের এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে একটি মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্প পাঠে অচ্যুত, অনন্যার চরিত্রে বর্ণালী, দীপ্তির চরিত্রে উর্মিতা এবং আমি অর্পণের চরিত্রে রনিত। স্ক্রিপ্টিং দিশানি, সাউন্ড ডিজাইনে শুভম, সম্পূর্ণ উপস্থাপনায় এবং পরিচালনায় টিম রাতের গল্প। দেখা হচ্ছে এই রকম আরও একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি। রাতের গল্প, রাতের গল্প মানেই মন ভালো করার গল্প।